একটা কমেন্ট করি, উই ওয়ান্ট বিদ্যুৎ, মানে বিদ্যুৎ চাই, বিদ্যুৎ লাগবে। কেমনি দিবেন ভাই জানি না, কারণ চাপ তো সরকারকে নিতে হবে। আর যখন যে সরকার ক্ষমতায় থাকে তার উপর দিয়ে চাপ যায়। যদিও ভিডিওটা বিদ্যুৎ নিয়ে না, তবে আমরা বিদ্যুৎ চাই, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চাই। বাংলা একটা কথা আছে যে ডিম পারে হাসে, খায় বাগদাসে। বর্তমান ক্ষমতাসীন সরকারের যিনি প্রধানমন্ত্রী আছেন জনাব তারেক রহমান, তিনি নির্বাচনের আগ থেকে এ পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে দীর্ঘ সময় লন্ডনে থাকার ফলে তিনি বাংলাদেশের রাজনীতিতে কিছু পরিবর্তন চাচ্ছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। একটা কমেন্ট করি, উই ওয়ান্ট বিদ্যুৎ, মানে বিদ্যুৎ চাই, বিদ্যুৎ লাগবে। কেমনি দিবেন ভাই জানি না, কারণ চাপ তো সরকারকে নিতে হবে। আর যখন যে সরকার ক্ষমতায় থাকে তার উপর দিয়ে চাপ যায়। যদিও ভিডিওটা বিদ্যুৎ নিয়ে না, তবে আমরা বিদ্যুৎ চাই, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চাই। বাংলা একটা কথা আছে যে ডিম পারে হাসে, খায় বাগদাসে। বর্তমান ক্ষমতাসীন সরকারের যিনি প্রধানমন্ত্রী আছেন জনাব তারেক রহমান, তিনি নির্বাচনের আগ থেকে এ পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে দীর্ঘ সময় লন্ডনে থাকার ফলে তিনি বাংলাদেশের রাজনীতিতে কিছু পরিবর্তন চাচ্ছেন। ইভেন নির্বাচন শুরুর আগেও যখন ডক্টর ইউনূসের আমলে বিএনপির মাধ্যমে কিছু ওই যে কি বলা হয়েছে বিচি নেতা, আমি আওয়ামী লীগের সময় বলতাম যে একটা দলকে নষ্ট করে কিছু অতি উৎসাহী বিচি নেতা, কেউ চায় রাজনীতিকে সেবায় পরিণত করতে, দলের ভাবমূর্তি বাড়াতে, আবার কেউ এই দলের লেবাস, নাম, টাইটেল, পদ পদবি ব্যবহার করে নিজস্ব ব্যক্তিগত ধান্দা। আর এই ধান্দাবাজদের কারণে দলীয় প্রধান হিসেবে যারাই থাকেন তাদের যে মহান পরিকল্পনা অথবা জাতির জন্য বৃহৎ সার্ভিং প্ল্যান কোনোটাই কাজে দেয় না। তারেক রহমান বলছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু ওনার প্ল্যান আসার আগে এই যে বিচি নেতাদের যে সকল প্ল্যান ফেসবুকে প্রকাশ হচ্ছে, এগুলোর কারণে বিএনপি কোথাও না কোথাও অনেকটা এই মুহূর্তে কোণঠাসা হচ্ছে। আমি মনে করি যে বিএনপি যে সিদ্ধান্তটা নিয়েছে ভেরি ফাইন, কিন্তু আরেকটু হার্ডেস্ট সিদ্ধান্ত নিতে হবে। কারণ এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে কিছু কিছু জিনিস মানুষের কাছে প্রশ্নবিদ্ধ অবস্থান তৈরি করে ফেলে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে রাজশাহীর দুর্গাপুরে দাউকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে এক শিক্ষিকাকে আপনার জুতো পেটা করার যে ভিডিও, এটার কিন্তু দুইটা ভার্সন আছে। একটা ভার্সন আমিও দেখছি যে শিক্ষিকা প্রথমে থাপ্পড় দিচ্ছেন, এরপরে ওই লোক পা থেকে রূপসা খুইলা ওনাকে মারছেন। কিন্তু আসলে প্রেক্ষাপটটা কেন কেন শিক্ষিকা তাকে থাপ্পড়ের কাজ লাগলো? এবার আসুন ব্যাকগ্রাউন্ডে। যদিও বিএনপি তাদের সকলকে বহিষ্কার করছে, তবে আমি মনে করি বহিষ্কারের পাশাপাশি এদেরকে আইনের আওতায় নেওয়াটা উচিত ছিল। তাহলে কি হইতো, আগামী দিনে বিএনপির নাম ভাঙাইয়া পদ পদবিতে থাইকা এই ধরনের অপকর্ম করার আগে 100 বার ভাবতো যে না, শুধু বহিষ্কারের মাধ্যমেই শেষ হচ্ছে না, আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে হয়ে যায়। এমনকি যদি বিএনপি কোনো মামলা দেয় এই মুহূর্তে, তাহলে কোনো নেতা ফাঁকফোকর দিয়ে বের হইতে পারবে না, তবে তাদেরকে বহিষ্কার করছে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আপনার তিনি হচ্ছেন আপনার শাহাদাত হোসেন, জয়নগর ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি। কলেজে ভাঙচুর, অন্য শিক্ষককেও মারধরের অভিযোগ এনেছে আপনার মানে তাই যিনি আছেন তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। আর কলেজের অধ্যক্ষ, নারী শিক্ষিকা সহ 5 জন আহত। আচ্ছা, ঘটনা কি, 23 এপ্রিল দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলমান ছিল, পরীক্ষা চলতেছিল। পরীক্ষা কেন্দ্র হওয়ায় কলেজ এবং আশপাশের এলাকার 100 গজ এলাকায় 144 ধারা জারি এবং সকাল থেকে সেখানে পুলিশ মোতায়েন ছিল। প্রত্যক্ষদর্শী, শিক্ষক, শিক্ষার্থী তাদের বক্তব্য, দুপুরের দিকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে যায় এবং সেখানে গিয়া বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়ায়। বিশেষ করে আগের অধ্যক্ষের সময়ে কলেজের আয় ব্যয়ের হিসাব নেন, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় যে অধ্যক্ষ ছিল সম্ভবত সেই হিসাবটা তারা দেখতে চাইছেন। এ নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে আপনার এখানে পত্রিকার মধ্যে যা লাগছে আমরা ফুটেজ দেখছি, যে আমরা দেখছি ম্যাডাম রাগান্বিত হইয়া হয়তো ওনাকে কোনো স্ল্যাং অথবা গালাগালি করা হয়েছে বা সামহাও ম্যাডাম সাহসী তিনি আবার একটা থাপ্পড় দিয়ে ফেলছেন। এরপরে যে বিএনপি নেতা ছিলেন পাথাইকা রূপসাটা খুলে তিনি মাইর শুরু করছেন। ম্যাডামও সাহসী বাইরে আইনে আবার বিএনপি নেতারে পাবলিকলি মাইর দিছে, মানে একটা ভালোই মারামারি জমে গেছে। তো এখন ওনাদের বক্তব্য যে আমাদের কলেজের যিনি প্রভাষক আছেন, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলিয়া খাতুন হীরা,
তারপর অধ্যাপক রেজাউল করিম আলম সহ আরো 2 জন কর্মচারী আহত হয়েছে। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিতে আছে। মানে এগুলা একটু তো আবার থাকে। আচ্ছা, এখন প্রভাষক আলেয়া খাতুন হীরা, যার মারামারির ভিডিও আমরা দেখলাম, তিনি বললেন বিভিন্ন সময়ে কলেজে এসে তারা হিসাব চাইতেন, মূলত চাঁদাই দাবি ছিল তাদের। অধ্যক্ষের পাশে থেকে প্রতিবাদ করায় আমিও হামলার শিকার হয়েছি। তবে স্থানীয় বিএনপি নেতা আকবর বলেন, কলেজের আগের বিভিন্ন অনিয়ম দুর্নীতির হিসাব চাইতে গেলে উল্টো তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। প্রশ্ন হচ্ছে, স্থানীয় সেই বিএনপি নেতা আলী আকবর, তিনি কি কোনো অথরিটি, তিনি কি প্রশাসন, তিনি কি শিক্ষা মন্ত্রণালয়ের কেউ অথবা দুদকের কেউ যে তিনি কলেজের কাছে আসলে হিসাব চাইতে পারেন? সমস্যা হচ্ছে দায়ের থেকে আসার বড় লইটা হয়। ভাই হয়তো ভুলে গেছে এগুলার জন্য নির্দিষ্ট অথরিটি আছে, যেটা তাদের কাজ। তারা যদি না করে আইনি ব্যবস্থা নেবে, দুদক সেখানে ভূমিকা রাখবে, প্রশাসন সেখানে কার্যকরী ভূমিকা নেবে, ইউএনও সাহেব আছেন, শিক্ষা মন্ত্রণালয় আছে, শিক্ষা অফিসার আছে, জেলা শিক্ষা অফিসার আছে, কতগুলো সেক্টর এখানে কানেক্টেড। কিন্তু ওই যে যাইয়া কলেজের মধ্যে এই বিষয়গুলো আমি বলি, দেখেন ছোট ছোট অনেক ঘটনা আওয়ামী লীগের ধ্বংসের পরিণতি ডাইকা আনছে। শেখ হাসিনা গিয়ে কি কাউকে থাপড়াইছে? থাপড়াই নাই তো। তো আজকে তারেক রহমান তো ভালো কাজই করতেছেন, তিনি তো ভালো কাজ করতেছেন, কিন্তু এই যে বিএনপি পাওয়ারে আছে, এই সময় আমি চাইলে 2-1টা আকাম করে ফেলতে পারবো, আমার কিছু হবে না, এই মেন্টালিটি নিয়ে কিন্তু বিএনপি নেতা সেখানে গেছিল, কিন্তু মাইরেও খাইছে, বহিষ্কারও হয়েছে, এমনকি এই শিক্ষককে গ্রেপ্তারও হবে না, কারণ এটা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে। তো আমি বিএনপির অনেক নেতাকর্মীদেরকে অবজারভেশন করি, অনেকের সাথেই পরিচয় আছে, মন্ত্রী লেভেল থেকে শুরু করে এমপি লেভেলে। কাউকে আমি দেখি দলের জন্য, দেশের জন্য প্রাণ দিচ্ছেন, জান দিচ্ছেন, কাজ করতেছেন। আর কিছু বিচি নেতা এই লেভেলের লোয়ার ক্লাসে যারা থাকে, এটির কোনো কামধান্দা অনেকেরই নাই। আওয়ামী লীগের সময় একটা ভুক্তভোগী অংশ ছিল, সুবিধাভোগী, মানে কি বেটা আমার থেকে বেটা বঙ্গবন্ধু আছে রে বেটা, আমি তো পুরো আওয়ামী লীগ, এগুলো সাজ্জা বিভিন্ন জায়গায় ধান্দা করতো, মন্ত্রী লোক হিসেবে প্রচার করতো, আর পাবলিককে মনে করলেন থাপাইতো। এইগুলোতে মানুষ বিরক্ত হইয়া এই জুলাই আগস্ট ঘটে গেছে। এখন বিএনপি নেতাদের মধ্যে অনেকে মনে করতেছেন, নেতা বলি না, মেয়েদেরকে বিচি নেতা বলি এই কারণেই, যে লোকটা যে কোনো দলই করুক, যে কোনো দলের আদর্শ যদি কেউ অন্তরে ধারণ করে, তার দ্বারে আকাম কুকাম হয় না। আর যেগুলো দলের নাম ভাঙিয়া ধান্দাবাজি, চাঁদাবাজি, লুটপাট, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজের চিন্তা থাকে, এরা কিন্তু এই ধরনের ডিসঅ্যাডভান্টেজ দেয়। তো এই মানুষগুলোকে দল কিভাবে কন্ট্রোল করবে? এখন আমরা তো ভাই ছোট মানুষ, যারা বিএনপির নীতি নির্ধারণী কমিটিতে আছেন, স্ট্যান্ডিং কমিটিতে আছেন, আপনারা আমাদের থেকে ভালো বোঝেন। তবে আমরা একটু পরামর্শ দিই, এই পরামর্শ আওয়ামী লীগের সময় দিতাম। আওয়ামী লীগরে এজ এ রেজাল্ট কি হলো, 9 বছর দেশে ঢুকতে পারলাম না, সরকার বিরোধী কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আইনি ঝামেলায় পড়ে গেলাম। এখনো এই যে কথা বলি, অনেকে বলেন ভাই না বলেন না, থাক বিপদে পড়বেন, কিন্তু আমরা সবসময় বলি, দেখেন আপনি যখন ক্ষমতায় আছেন আপনাকে ধৈর্যশীল হইতে হবে, কারণ আপনার ক্ষমতা হারানোর ভয় আছে। যে ক্ষমতাই নাই তার তো ভাই হারানোর কিছু নাই, আপনার ইজ্জত আছে, আপনি ইজ্জত হারাবেন। এখন কি আওয়ামী লীগের কিছু হারানোর আছে? বিএনপির আছে কোনটা? ক্ষমতা। জনগণের রূপ, মানে রাগ গুসা এখন কার প্রতি তৈরি হবে? সরকারের প্রতি। তো তারেক রহমানের নির্দেশনা যেগুলা, সেগুলা আপনাকে মানতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চাইলে, পাবলিকের কাছে ভালোবাসা পাইতে হলে আপনাকে সিস্টেমে চলতে হবে। ওই খুদ খাইয়া পেট নষ্ট, বিজিএফ এর চাইল খাওয়া, ওই অমুকের এটা জায়গা জমির মামলা একটা দিয়া ধরেন ভুয়া মামলা করা, অনেক কিছু হচ্ছে না, হচ্ছে। আপনি এগুলো থেকে বিরত থাকেন। তবে আমার মনে হয় বিএনপি যারা নীতি নির্ধারণের ফোরামের আছেন, এই ধরনের স্পর্শকাতর ঘটনাগুলো যেগুলো পাবলিকলি আপনার টাচ করে, বা যে কোনো পাবলিকলি হয়তো সবকিছু ভাইরাল হয় না, দলীয়ভাবে বহিষ্কারের পাশাপাশি আইনিভাবে এদের বিরুদ্ধে মামলা ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগও কিন্তু বহিষ্কার করতো, লাভ হইতো কি ভাই? যেই লোকটা দিনে দুপুরে গিয়ে এত বড় ঘটনা ঘটাইতে পারে, তারে বহিষ্কার করলে কি সে এলাকায় প্রভাবশালী? সুতরাং তার বিরুদ্ধে বিএনপি যদি কোনো আইনি ব্যবস্থা নেয়, যে কোনো, শুধু ওনাদের কথা বলছি না, তাহলে বাকিরা সাবধান হবে যে না, অন্যায় করলে বিএনপি ছাড় দেয় না। বহিষ্কারও ছাড় না দেওয়ারই একটা সিদ্ধান্ত। বাট আমার মনে হয় যে আরেকটু বিষয়গুলো ভাবা উচিত। আর যারা নেতাকর্মী আছেন, সাবধান হন। এই সাবধান বানিয়ে দিলে অনেকে খেপা যান, কমেন্টে গালাগালি করেন যে এতদিন কইছিলি ভাই, 9 বছর দেশের বাইরে ছিলাম। এটা বুঝতে হবে যে এই সরকার বিরোধী আমরা আসলে না, আমরা সরকারের যেটা ভুল হয় সেটা ধরাই দেওয়া আমার কাজ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। তবে যেই মালটাকে নিয়ে কথা বলছি, আমি আদর করে অনেকে মাল বলি, মানে ভাই টাইপেরই মাল, ফারুক ভাই বা ফারুক মাল। ইউনূস সরকারের সময় একটা মাইর খাইছিল ভাই, আওয়ামী লীগ সরকারের সময় এরকম মাইর খেয়ে নাই, একটা কঠিন মাইর খেয়েছিল এনসিপি নেতা কর্মীদের হাতে। তো সেই পুরান ঝালকি মিটালেন নাকি আসলে নতুন করে তথ্য দিলেন? তো এই তথ্যে নাহিদ এবং মাহফুজকে মুখ খুলতে হবে, আর যদি না খুলে তাহলে বুঝতে হবে যে তলে তলে টেম্পো আসলে এই নাহিদ মাহফুজটা বাজাচ্ছিল।
আজকে আবার তারাই এত বড় বড় কথা বলে খোদ রাষ্ট্রপতিকে নিয়ে। কথা বলছে আমাদের এমপি নাহিদ এবং সরকারের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজকে নিয়ে। রাষ্ট্রপতিকে অপসারণ নিয়ে আমরা জুলাই যোদ্ধাদের বেশ কিছু অবস্থান দেখেছি, এমনকি প্রকাশ্যে তখন নাহিদ এবং মাহফুজ উপদেষ্টা পর্যায়ে ছিল, তো আসিফও ছিল, মাঠ পর্যায়ে যারা ছিল তারা বেশ কয়েকবার জামাত সহ অন্যান্য সমমনা দলগুলো রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে পুরো বাংলাদেশকে তোলপাড় করতে চাইছে। বিএনপিও শক্ত অবস্থানে ছিল। তো ওই মুহূর্তে কেন আসলে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়নি, এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আপনার ফারুক। তার যে বক্তব্য কালের কণ্ঠ প্রকাশিত পত্রিকার প্রতিবেদনটি বলছে যে রাষ্ট্রপতির অপসারণের আন্দোলন যেটা বড় আকার ধারণ করছিল, আমরা ভাবছিলাম যে পড়েই যাবে, সেই আন্দোলনকে থামাতে পেছন থেকে কল দিয়েছিল নাহিদ এবং মাহফুজ, অর্থাৎ তারাই রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেয়নি। দর্শক, রাষ্ট্রপতিকে অপসারণের আন্দোলন থামাতে এনসিপির নাহিদ ইসলাম এবং মাহফুজ ইসলাম কয়েকবার না কয়েকশো বার কল দিয়েছিলেন বলে মন্তব্য গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং মুখপাত্র ফারুক হাসানের। আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে ফারুক বলছে যে রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছি, আমরা বঙ্গভবনের সামনে গিয়েছি, এমনকি সারা বাংলাদেশ থেকে অনেক মানুষই সেইখানে গিয়েছিল। ওই সময় এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু সবচেয়ে বড় বিরোধিতা করেছে। তো কি করছে তার বক্তব্য, আমার ফোনে ওই সময়কার অ্যাডভাইজার নাহিদ এবং মাহফুজ আলম আমাকে অন্তত পক্ষে কয়েকশো বার ফোন দিয়েছেন যাতে করে আমি ম্যানেজ করে বঙ্গভবনের সামনে যে আন্দোলন ছিল সেটাকে থামিয়ে দেই। তিনি আরো বলেন, তাহলে দেখেন নাহিদরা কিন্তু ওই সময় ক্ষমতায়, তারা ক্ষমতায় থাকা অবস্থায় চাইলে কিন্তু ওই সময় রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারতেন, কিন্তু তারা করেন নাই। কেন? তারা ক্ষমতার চিন্তাটা করেছেন। আর এখন এই যে রাষ্ট্রপতিকে সরানোর আন্দোলন নিয়ে নাহিদ ইসলামরা, মাহফুজরা বা এনসিপি ওয়াক আউট করছে বা বিভিন্ন ধরনের আন্দোলন আমরা প্রটেস্ট দেখছি, তো এখন কেন করছে? কারণ এখন সিস্টেমটা ডিফারেন্ট। তারা এখন তত্ত্বাবধায়ক সরকারের মতন প্রভাবশালী বা বিলাসবহুল লাইফ তাদের আর নাই, ক্ষমতায় বিএনপি সরকার আছে। তো রাষ্ট্রপতিকে অপসারণ যদি টার্গেট হতো তাহলে কেন তারা যখন নিজেরা সরকার ছিলেন তখন রাষ্ট্রপতিকে সরানো হলো না? এখন বিএনপি সরকার নতুন ক্ষমতায় আসছে, বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, অথবা সরকারকে নতুন করে একটা চাপে ফেলার জন্য, অথবা রাষ্ট্রপতি আন্দোলনের ইস্যুটা এমন একটা আন্দোলন যেখানে জনগণের একটা বড় অংশকে কানেক্ট করা যাবে। আর ওই পারসেপশনটাকে মাথায় রেখে এনসিপি বা অন্য যারা আছেন, জামাতও আছে, তো জামাতের ভূমিকার একটু আলাদা, আমরা কথা বলছি এনসিপিকে নিয়ে, তারা এখন কেন ভাই উঠে পড়া লাগছেন? মেইন কারণ হচ্ছে এখন তারা সরকারের মধ্যে নাই। যদি সিস্টেম বাটে পড়ে তাদের কোনো সমস্যা নাই, সরকারে যারা আছে তারা বাটে পড়বে। তো এটাকে কেন্দ্র করে নাহিদ এবং মাহফুজের এই যে দ্বিমুখী চরিত্র, উইথ ডিউ রেসপেক্ট, আমাদের এমপি নাহিদ ইসলামকে এই বক্তব্যের পাল্টা জবাব দেওয়া উচিত, নয়তো আমরা ভাববো যে তলে তলে আপনারা টেম্পু বাজাইছেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।